১৯৭১ সালের ২৪ নভেম্বর আমেরিকায় থ্যাঙ্কসগিভিংয়ের আগের দিন। বেশিরভাগ মানুষ তখন পরিবার, ছুটি আর উৎসবের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। কেউ জানত না কয়েক ঘন্টার মধ্যেই এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা পরবর্তী ৫০ বছরেরও বেশি সময় ধরে এফবিআই, সাংবাদিক, ইতিহাসবিদ এবং সাধারণ মানুষকে সমানভাবে বিভ্রান্ত করে রাখবে। সেই দিন বিকেল প্রায় ২:৩০ নাগাদ ওরেগনের পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তি ঢুকলেন। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৫০-এর মধ্যে, উচ্চতা প্রায় ৬ ফুট, পরনে পরিষ্কার কালো স্যুট, সাদা শার্ট, পাতলা কালো টাই, পায়ে কালো জুতো। তাকে দেখে মনে হচ্ছিল কোনো সাধারণ ব্যবসায়ী অফিসের কাজে অন্য শহরে যাচ্ছেন। তিনি নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট ৩০৫-এর জন্য একটি ওয়ান-ওয়ে টিকিট কিনলেন। গন্তব্য সিয়াটল। টিকিটে তিনি নিজের নাম লিখলেন ড্যান কুপার। সেই সময় বিমানযাত্রায় পরিচয়পত্র দেখানোর নিয়ম আজকের মতো কঠোর ছিল না, ফলে কাউন্টারের কর্মীও বিশেষ কিছু সন্দেহ করলেন না। তিনি শান্তভাবে বিমানে উঠলেন এবং 18C নম্বর আসনে গিয়ে বসলেন। ফ্লাইটটিতে মোট ৩৬ জন যাত্রী ছিল। আকাশ পরিষ্কার ছিল না, কিন্তু আবহাওয়াও বিপজ্জনক কিছু ছিল না। সব কিছু ছিল স্বাভাবিক, আর ঠিক এই স্বাভাবিকতার আড়ালেই লুকিয়েছিল একটি অস্বাভাবিক পরিকল্পনা। বিমান উড্ডয়নের কিছুক্ষণ পর ড্যান কুপার একটি বোরবান আর সোডা অর্ডার করেন, সিগারেট ধরালেন এবং জানালার বাইরে তাকিয়ে রইলেন। তাকে দেখে কেউ ভাবতেও পারত না যে তিনি কয়েক মিনিটের মধ্যেই পুরো বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নেবেন। কিছুক্ষণ পরে তিনি বিমান সেবিকা ফ্লোরেন্স শ্যাফনারের হাতে একটি ছোট কাগজ ধরিয়ে দিলেন। সে সময় কোনো মহিলা কর্মীকে নিজের ফোন নম্বর দেওয়া অনেক যাত্রীর অভ্যেস ছিল, তাই ফ্লোরেন্সও কাগজটি না পড়েই নিজের পকেটে রেখে দিলেন। তখন কুপার ধীরে শান্ত গলায় বললেন, মিস, কাগজটা পড়া উচিত, আমার কাছে বোমা আছে। মুহূর্তেই পরিস্থিতি বদলে গেল। ফ্লোরেন্স কাগজ খুলে দেখলেন সেখানে স্পষ্ট লেখা আছে যে তিনি বিমান ছিনতাই করেছেন। কুপার তাকে পাশে বসতে বললেন। তারপর নিজের ব্রিফকেস সামান্য খুলে দেখালেন। ভিতরে কয়েকটি লাল রঙের সিলিন্ডার, তার এবং ব্যাটারির মতো বস্তু দেখা যাচ্ছিল। সেটি সত্যিই বোমা ছিল কিনা আজও নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু সেই মুহূর্তে সেটি যথেষ্ট ভয়ঙ্কর মনে হয়েছিল। কুপার অত্যন্ত শান্তভাবে নিজের দাবি জানালেন। তিনি চান $2,০০,০০০ নগদ টাকা, 4টি প্যারাশুট এবং সিয়াটলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে একটি ফুয়েল ট্রাক প্রস্তুত রাখা হোক। আশ্চর্যের বিষয়, তিনি একবারও চিৎকার করেননি, কাউকে মারধর করেননি, কোনো যাত্রীকে জিম্মি করে নাটকীয়তা তৈরি করেননি, বরং তিনি যেন একজন ব্যবসায়ীর মতো নিজের শর্তগুলো জানাচ্ছিলেন। ফ্লোরেন্স ককপিটে খবর পৌঁছে দিলেন। পাইলট উইলিয়াম স্কট পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জানালেন। কয়েক মিনিটের মধ্যেই খবর পৌঁছে যায় এয়ারলাইন কর্তৃপক্ষ, পুলিশ এবং এফবিআই এর কাছে। বিমানটি তখনও আকাশে ছিল। নিচে শুরু হয়ে গেল জরুরি বৈঠক। কর্তৃপক্ষের সামনে কঠিন সিদ্ধান্ত। বিমানে কয়েক ডজন নিরীহ যাত্রী। একজন ব্যক্তি দাবি করছে তার কাছে বোমা আছে। ঝুঁকি নেওয়ার সুযোগ নেই, তাই তারা সিদ্ধান্ত নিল কুপারের সমস্ত দাবি মেনে নেওয়া হবে। এদিকে কুপার বিমানের মধ্যে অবিশ্বাস্য ঠান্ডা মাথায় বসেছিলেন। তিনি দ্বিতীয়বার পানীয় অর্ডার করেন। মাঝে মধ্যে জানালার বাইরে তাকাতেন, আবার কখনো বিমান সেবিকাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলতেন। যাত্রীরা পর্যন্ত অনেকেই বুঝতে পারেননি যে বিমানে একটি হাইজ্যাক চলছে। বিমানটি সিয়াটলের দিকে যেতে যেতে আকাশে কয়েকবার চক্কর কাটে, যাতে কর্তৃপক্ষ টাকা এবং প্যারাশুট প্রস্তুত করার সময় পায়। প্রায় 2 ঘন্টা পরে সন্ধ্যার দিকে বিমানটি সিয়াটলে অবতরণ করে। রানওয়েতে তখন পুলিশ, এফবিআই এবং এয়ারলাইন কর্মকর্তারা প্রস্তুত, কিন্তু তারা দূরে অবস্থান নেয় যাতে কুপার উত্তেজিত না হয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার চাওয়া $2,০০,০০০ এবং 4টি প্যারাশুট বিমানে পৌঁছে দেওয়া হয়। টাকা ছিল $20 নোটে। প্রতিটি নোটের সিরিয়াল নম্বর এফবিআই আগেই নথিভুক্ত করে রেখেছিল। কুপার টাকা হাতে পাওয়ার পর এমন একটি কাজ করেন যা সবাইকে অবাক করে দেয়। তিনি সমস্ত যাত্রীকে মুক্তি দিলেন, শুধু কয়েকজন ক্রু সদস্যকে বিমানে থাকতে বললেন। এই সিদ্ধান্ত তদন্তকারীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ অধিকাংশ বিমান ছিনতাইকারী যত বেশি মানুষকে জিম্মি রাখতে পারে ততই নিরাপদ বোধ করে। কিন্তু কুপার উল্টো কাজ করলেন। যেন তার লক্ষ্য কখনো মানুষকে ক্ষতি করা ছিল না, তার লক্ষ্য ছিল অন্য কিছু। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের ভিতরে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। বাইরে শত শত আইনরক্ষী অফিসার অপেক্ষা করছে, আর ভিতরে একজন রহস্যময় মানুষ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবার প্রস্তুতি নিচ্ছে। রাত প্রায় 8টার দিকে ককপিটে থাকা পাইলটরা হঠাৎ একটি সতর্ক সংকেত দেখতে পান। সেটি জানাচ্ছিল বিমানের পিছনের সিঁড়ি খুলে গেছে। কিছুক্ষণ পর তারা আরেকটি অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন, যেন বিমানের ওজন হঠাৎ বদলে গেছে। বাইরে তখন প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার আকাশ এবং নিচে বিস্তীর্ণ বনভূমি।
পাইলটরা জানতেন কিছু একটা ঘটেছে, কিন্তু ঠিক কী ঘটেছে তা কেউ দেখতে পাচ্ছিল না। আর সেই মুহূর্তেই ড্যান কুপার এমন এক পদক্ষেপ নিলেন যার উত্তর আজও পৃথিবীর কাছে অজানা। রাত তখন প্রায় ৮:১৩। আকাশের বুক জুড়ে কালো মেঘ, বাইরে অবিরাম বৃষ্টি, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, আর নিচে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ঘন বনভূমি। ফ্লাইট ৩০৫-এর ককপিটে বসে থাকা পাইলটরা শুধু অনুভব করতে পারছিলেন যে বিমানের পিছনের অংশে কিছু একটা ঘটছে। কয়েক মিনিট আগেই সতর্ক সংকেত দেখিয়েছিল যে পিছনের সিঁড়ি খুলে গেছে। তারপর হঠাৎ বিমানে একটি অদ্ভুত ঝাঁকুনি অনুভূত হয়েছিল। কিন্তু কুপারের নির্দেশ ছিল স্পষ্ট, কেউ পিছনে যাবে না। তাই ককপিটের দরজা বন্ধ রেখেই তারা উঠতে থাকে। ঠিক সেই সময় আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনা ঘটে। ড্যান কুপার, যার শরীরে বাঁধা ছিল $2 লক্ষ ব্যাগ, যার পিঠে ছিল একটি প্যারাশুট, তিনি সম্ভবত বিমানের পিছনের খোলা সিঁড়ি দিয়ে রাতের অন্ধকারে লাফিয়ে পড়েছিলেন। কোনো সাক্ষী তাকে লাফ দিতে দেখেনি, কোনো ক্যামেরা ছিল না, কোনো ছবি তোলা হয়নি। কিন্তু পরিস্থিতির সমস্ত প্রমাণ একটাই ইঙ্গিত করছিল, তিনি চলে গেছেন। যখন বিমানটি পরে রেনো শহরে অবতরণ করল, তখন FBI, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা মুহূর্তের মধ্যে বিমান ঘিরে ফেলল। সবাই ভাবছিল হয়তো ভিতরে এখনও হাইজ্যাকার রয়েছে। কিন্তু তল্লাশি শুরু হতেই দেখা গেল পিছনের অংশ ফাঁকা, ড্যান কুপার নেই। শুধু পড়ে আছে কিছু দড়ি, কিছু প্যারাশুটের অংশ এবং তার পরা কালো টাই। কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান শুরু হয়ে যায়। শত শত FBI এজেন্ট, স্থানীয় পুলিশ, মার্কিন বাহিনীর সদস্য, হেলিকপ্টার এবং অনুসন্ধানকারী দল সম্ভাব্য অবতরণ এলাকায় ছড়িয়ে পড়ে। সমস্যা ছিল, কেউ নিশ্চিত জানত না কুপার ঠিক কোথায় লাফ দিয়েছিলেন। পাইলটদের তথ্য, আবহাওয়ার রিপোর্ট, বিমানের গতি এবং রাডার ডেটা ব্যবহার করে একটি সম্ভাব্য এলাকা নির্ধারণ করা হয়। সেটি ছিল ঘন বন, পাহাড়, নদী এবং দুর্গম অঞ্চলে ভরা। দিনের পর দিন অনুসন্ধান চলল, তারপর সপ্তাহ, তারপর মাস, কিন্তু কোনো মৃতদেহ পাওয়া গেল না, কোনো প্যারাশুট পাওয়া গেল না, কোনো টাকার ব্যাগও পাওয়া গেল না। যেন মানুষটা মাটিতে নামার পর হাওয়ায় মিলিয়ে গিয়েছে। তদন্তকারীদের অনেকেই প্রথমে বিশ্বাস করতেন কুপার বেঁচে থাকতে পারেননি, কারণ তিনি যে প্যারাশুটটি বেছে নিয়েছিলেন তা খুব উন্নত ছিল না। তার পরনে ছিল ব্যবসায়িক পোশাক, জাম্পস্যুট নয়। বাইরে ছিল প্রবল ঠান্ডা, রাত ছিল সম্পূর্ণ অন্ধকার, আর তিনি যে জায়গায় নেমে থাকতে পারেন সেটি ছিল ভয়ঙ্কর দুর্গম। এই সব কিছু বিবেচনা করলে সাধারণভাবে মনে হয় বেঁচে থাকা অসম্ভব। কিন্তু সমস্যা হলো, কোনো মৃতদেহ পাওয়া যায়নি। যদি তিনি মারাই গিয়ে থাকেন তবে তার দেহ কোথায় গেল? আর যদি বেঁচে থাকেন তবে কিভাবে তিনি এত বড় অনুসন্ধান অভিযানকে ফাঁকি দিলেন? FBI তদন্তের নাম দেয় নরজ্যাক, যার পূর্ণ রূপ নর্থ ওয়েস্ট হাইজ্যাকিং। পরবর্তী কয়েক দশক ধরে এই ফাইল ফুলে ভেপে বিশাল আকার ধারণ করে। হাজার হাজার সন্দেহভাজনের নাম আসে, লক্ষ লক্ষ ডকুমেন্ট তৈরি হয়। তদন্তকারীরা তার টাই পরীক্ষা করেন, আঙুলের ছাপ খোঁজেন, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন, এমনকি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা অদ্ভুত দাবি পর্যন্ত যাচাই করেন। কেউ বলতো তার প্রতিবেশী ড্যান কুপার, কেউ বলতো তার মৃত আত্মীয়ই আসল হাইজ্যাকার, কেউ আবার দাবি করত কুপার আসলে একজন প্রাক্তন সামরিক কমান্ডো। কিন্তু কোনো দাবিই প্রমাণিত হয়নি। তদন্তকারীদের কাছে কয়েকটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রথমত, কুপার বিমান সম্পর্কে অস্বাভাবিক জ্ঞান রাখতেন। তিনি জানতেন বোয়িং 727 বিমানের পিছনের সিঁড়ি আকাশে খোলা যায়। সাধারণ যাত্রীদের বেশিরভাগই এই তথ্য জানত না। দ্বিতীয়ত, তিনি এমন একটি ফ্লাইট বেছে নিয়েছিলেন যার রুট ছোট, ফলে যাত্রীরা আতঙ্কিত হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। তৃতীয়ত, তিনি মুক্তিপণের টাকা ছোট নোটে চেয়েছিলেন, যাতে ব্যবহার করা সহজ হয়। এই সব মিলিয়ে ধারণা জন্মায় যে তিনি কোনো সাধারণ অপরাধী ছিলেন না। সময় এগিয়ে যায়, বছর কেটে যায়, মানুষ ধীরে ধীরে ধরে নিতে শুরু করে যে রহস্যের উত্তর হয়তো আর কখনো পাওয়া যাবে না। কিন্তু 1980 সালে হঠাৎ একটি ঘটনা আবার সবকিছু বদলে দেয়। ওয়াশিংটনের কলাম্বিয়া নদীর তীরে 8 বছরের একটি ছেলে, ব্রায়ান ইংরাম, পরিবারের সঙ্গে বেড়াতে গিয়েছিল। সে বালির নিচে চাপা পড়ে থাকা কিছু পুরনো নোট খুঁজে পায়। প্রথমে সেগুলো সাধারণ টাকা বলেই মনে হয়েছিল, কিন্তু পরে সিরিয়াল নাম্বার পরীক্ষা করে দেখা যায় এগুলো সেই মুক্তিপণের টাকার অংশ। মোট প্রায় $5,800 উদ্ধার হয়। এই আবিষ্কার তদন্তকে নতুন করে জাগিয়ে তোলে, কিন্তু একই সাথে আরও বড় প্রশ্ন তৈরি করে। যদি কুপার মারাই গিয়ে থাকেন তাহলে টাকা নদীর তীরে এলো কিভাবে? আর যদি বেঁচে থাকেন তবে এত অল্প টাকা সেখানে কেন ফেলে রাখবেন? বাকি $1,94,200 কোথায় গেল?
এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। বছরের পর বছর ধরে বিভিন্ন সন্দেহভাজনের নাম সামনে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত ছিলেন রিচার্ড ফ্লয়েড ম্যাকয়, কেনেথ ক্রিস্টিয়ানসেন, ডুয়েন ওয়েবার এবং আরও কয়েকজন। প্রত্যেকের ক্ষেত্রেই কিছু প্রমাণ ছিল যা কুপারের সঙ্গে মিল খেত। কেউ ছিলেন প্যারাট্রুপার, কেউ বিমান সংস্থায় কাজ করতেন, কেউ মৃত্যুর আগে নাকি স্বীকারোক্তিও করেছিলেন। কিন্তু কোনো ক্ষেত্রেই প্রমাণ এত শক্তিশালী ছিল না যে এফবিআই নিশ্চিতভাবে বলতে পারে, হ্যাঁ, এই মানুষটাই ড্যান কুপার। সময় এগিয়ে যায়, বছর কেটে যায়, মানুষ ধীরে ধীরে ধরে নিতে শুরু করে যে রহস্যের উত্তর হয়তো আর কখনো পাওয়া যাবে না। কিন্তু আরও মজাদার ব্যাপার হলো, যাত্রীদের মধ্যে কেউ লক্ষ্য করেনি যে কুপারকে কখন লাফ দেওয়া হয়। তাই একটি প্রশ্ন জেগে থাকে যে আসলে কি ঘটেছিল। 2016 সালে প্রায় ৪৫ বছরের তদন্তের পর এফবিআই আনুষ্ঠানিকভাবে কেসটি বন্ধ করে দেয়। সংস্থাটি জানায় নতুন কোনো শক্তিশালী প্রমাণ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু কেস বন্ধ মানেই রহস্যের সমাপ্তি নয়। আজও গবেষক, সাংবাদিক এবং অপেশাদার তদন্তকারীরা এই রহস্যের উত্তর খুঁজে বেড়াচ্ছেন। কেউ বিশ্বাস করেন কুপার লাফের সময়ই মারা গিয়েছিলেন এবং তার দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। কেউ মনে করেন তিনি সফলভাবে অবতরণ করেছিলেন, টাকা লুকিয়ে ফেলেছিলেন এবং নতুন পরিচয়ে বাকি জীবন কাটিয়েছিলেন। আবার কেউ কেউ আরও অদ্ভুত তত্ত্ব দেন, যেখানে বলা হয় তিনি বহু বছর পর অন্য নামে সাধারণ জীবনযাপন করেছেন। কিন্তু কোনো তত্ত্বই চূড়ান্তভাবে প্রমাণিত নয়। আর এটাই ডিবি কুপার কাহিনীর সবচেয়ে বড় শক্তি। এখানে কোনো নিশ্চিত সমাপ্তি নেই, কোনো শেষ অধ্যায় নেই, শুধু প্রশ্ন আছে। 1971 সালের সেই ঝড়ো রাতে বিমানের দরজা দিয়ে লাফ দেওয়ার পর আসলে কি ঘটেছিল? তিনি কি মাটিতে পৌঁছেছিলেন? তিনি কি বেঁচে ফিরেছিলেন? তিনি কি কখনো সেই টাকা খরচ করেছিলেন, নাকি অন্ধকার বনভূমির কোথাও তার গল্প সেদিনই শেষ হয়ে গিয়েছিল? 50 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু পৃথিবী আজও উত্তর জানে না। আর সেই কারণেই ডিবি কুপার শুধুমাত্র একজন বিমান ছিনতাইকারী নন, তিনি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর একটি। এমন এক মানুষ যার আসল নাম, আসল পরিচয় এবং আসল পরিণতি হয়তো চিরকাল অন্ধকারেই রয়ে যাবে।